এবং ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে এর শেষ পরিণতি কোথায়, এই প্রশ্নকে সামনে রেখে আজকে আলোচনাটি শুরু করছি। যুদ্ধের দামামা, পৃথিবীর সব প্রান্তে এখন এটি নিয়েই আলোচনা। এর 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 ভবিষ্যৎ কি? কারণ দুটি দেশ পারমাণবিক অস্ত্রধারী। ইসরায়েলের অবশ্যই পারমাণবিক অস্ত্র আছে, আর ইরানের তরফে যদিও তারা স্বীকার করে না তাদের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তাদের প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুদ আছে। ফলে একটা যেভাবে করে পাল্টা আক্রমণ হচ্ছে, এর পরিণতিটা যে খুব একটা ভালোর দিকে যাচ্ছে না এটি মোটামুটি নিশ্চিত করে বলা যায়। আর যুদ্ধ তো কখনোই ভালো কিছু নিয়ে আসে না। কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো এবং কোন দিকে অগ্রসর হচ্ছে? আমরা শুনতে পেয়েছি যে বিভিন্ন মাধ্যম থেকে যে ইরানের যেই বর্তমান শাসক গোষ্ঠী আয়াতুল্লাহ খামেনি, তাকে অপসারণ করার জন্য এই যুদ্ধ, আর নানান রকম কারণ এর মধ্যে রয়েছে। কিন্তু মূল কারণটি কোথায় এবং কোন দিকে অগ্রসর হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে যারা কাজ করেন, আজকে আমার সঙ্গে সেরকম একজন অতিথি রয়েছেন। তিনি ডক্টর সাইয়েদ ইফতেখার আহমেদ। ডক্টর সাইয়েদ ইফতেখার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানি আপনি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিষয় নিয়ে আপনি গবেষণা করেন। আজকে যে মধ্যপ্রাচ্য অশান্ত, আজকে অনেক বছর, প্রায় ৮০ বছর ধরে মধ্যপ্রাচ্য অশান্ত। এর মধ্য দিয়ে ধরেন ইরান এবং ইসরায়েলের আজকের এই যুদ্ধটি একটা নতুন মাত্রা পেয়েছে। এই মাত্রা কত দূর পর্যন্ত বিস্তৃত হবে, কনসিকুয়েন্সেস গুলো কি এবং কেন এখানে এসে ঠেকলো? ধন্যবাদ। এটি একটি চমৎকার এবং খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এই যে আজকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংকটটি তো আজকে হঠাৎ করে হয়নি, সংকটটি দীর্ঘদিন থেকে হয়েছে। মোটামুটি ইসরায়েল রাষ্ট্র ক্রিয়েট হওয়ার পর থেকেই কিন্তু মধ্যপ্রাচ্য অশান্ত অবস্থা তৈরি হচ্ছিল। এবং এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দাবি হচ্ছে ইরানকে পারমাণবিক কর্মসূচি একেবারেই বাদ দিতে হবে, এটা কোনো অবস্থাতেই রাখা যাবে না। এবং যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান যদি পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে, তাহলে ইরানের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব সহায়তা দিবে। কিন্তু ইরান ওই জায়গাটাতে না, যে তারা বলছে যে আমরা যেহেতু অস্ত্র উৎপাদন করছি না, সুতরাং আমাদের কিন্তু এখান থেকে সরে আসার তো কোনো কারণ আমরা দেখছি। এটা পিসফুল পারপাস এখানে। এবং কোন পারমাণবিক ইয়েতে কিন্তু আপনার যে রাশিয়ার কিন্তু একটা ইনভলভমেন্টও এখানে আছে, যে বুশের পারমাণবিক জায়গাটাতে রাশিয়ান সায়েন্টিস্টরাও কাজ করছেন। তো এই সংকটের সূত্রপাতটা হলো যে ইসরায়েল মনে করছে, এবং খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, যে ইরান, তাদের ভাষায় রাইট অর রং আমরা সেটা জানি না, যে ইরান একেবারেই অ্যাটমিক বোমা উৎপাদনের ক্ষমতার প্রায় কাছাকাছি চলে আসছে। তাদের ভাষ্য অনুযায়ী কয়েক মাস থেকে 1 বছরের মধ্যে ইরান সেটা উৎপাদনে চলে যেতে পারে। সুতরাং ইরানকে এখনই থামাতে হবে এট এনি কস্ট। এবং সেটা তারা মনে করেছে যে শুধু আলোচনার মধ্যে দিয়ে সম্ভব না। এই জন্য আপনি জানবেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 60 দিনের সময় দিয়েছিল সে কর্মসূচি থেকে সরে আসার জন্য। 61 দিনের মাথায় কিন্তু ইসরায়েল ইরানে আক্রমণ করে বসে। এবং তাদের ইকুয়েশনটা ছিল যে প্রাথমিক আক্রমণে ইরান খুব ভয় পেয়ে যাবে এবং ইরানের অবস্থা বেশ খারাপ হবে। ইরান হয়তো আলোচনার টেবিলে বসে তাদের যারা যে কথাগুলি বলছে সেটা তারা মেনে নেবে। কিন্তু ইরান সেটা না করে যে ফাইট ব্যাক করার ফলে কিন্তু আজকের এই সংকট বা যুদ্ধ একটা আনসার্টেন মিডল ইস্টার্ন ফিউচার তৈরি হয়েছে এবং বিশ্ব পরিস্থিতি একটা খুব জটিল অবস্থার মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। জি, এখন এই যুদ্ধ তো শুধুমাত্র ইরান আর ইসরায়েলের যুদ্ধ নয়। আমরা জানি এর পেছনে, ইরানের পেছনে রাশিয়া রয়েছে, তাদের সঙ্গে আরো কয়েকটি দেশ রয়েছে। ইসরায়েলের পেছনে রয়েছে আমেরিকা, তাদের সঙ্গে আবার ন্যাটোর দেশগুলো রয়েছে। ফলে তারা কি এই যুদ্ধে নিশ্চয়ই সরাসরি সম্পৃক্ত হবে না? আমরা গত কয়েক দশক ধরেই দেখেছি সব যুদ্ধে তারা প্রক্সি যুদ্ধ করে। তো সেই ক্ষেত্রে এর গভীরতা প্রসারতা কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে? আগে আমি ইরানের দিক থেকে আসি। ইরানের মিত্র হিসেবে মনে করা হয় যে মূলত রাশিয়া, ওই অঞ্চলটাকে ঘিরে আর কি, মূলত রাশিয়া, চীন এবং তুরস্ক। অন্যদিকে যারা কিউবা, ভেনেজুয়েলা, ওদের কথা বলছেন, তাদের ভূমিকা এখানে আসলে খুব একটা কিছু নাই। তো এখন প্রশ্ন আসছে যে আসলে গণচীন খুব একটা সামরিক বা অন্য কোনো ধরনের সাহায্য তারা করবে বলে মনে হয় না, এবং তুরস্ক লিপ সার্ভিসের বাইরে কিছু যাবে, এটা একদম পরিষ্কার। সেটা পাকিস্তানের ক্ষেত্রে পরিষ্কার। এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে রাশিয়া এখানে কতটুকু ইনভলভ হবে, এটা হচ্ছে ক্রুশিয়াল কোশ্চেন। আমরা জানি যে রাশিয়ার যে অন্যতম
মিত্র বা কারিগরি ভাষায় স্যাটেলাইট স্টেট সিরিয়া কিছুদিন আগে রাশিয়ার হাতছাড়া হয়ে গেছে, এবং এটা কিন্তু রাশিয়ার জন্য একটা সাংঘাতিক সেটব্যাক মিডল ইস্টে যে রাশিয়ার যে পলিটিক্স এবং পলিসি ইত্যাদির বিষয়ে আর কি। এখন ইরান হচ্ছে রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র। ইরান যদি রাশিয়ার হাতছাড়া হয়ে যায়, কারণ এই যে অপারেশনটা ইসরায়েল পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে চালাচ্ছে, তার অন্যতম উদ্দেশ্য তারা একদম প্রকাশ্যেই বলে ফেলেছে যে বর্তমান যে তাদের ভাষায় যে ইসলামিক বা তাদের ভাষায় যে রেজিম মানে হচ্ছে একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট, একটা খারাপ টার্ম হিসেবে ব্যবহার করা হয়, এই রেজিমকে উৎখাত করা হচ্ছে তাদের অন্যতম লক্ষ্য। এখন তাদের অপারেশনের ফলে আমরা যদি হাইপোথেটিক্যাল একটা কথা বলছি, যদি ইরানের এই রেজিম উৎখাত হয়ে যায় বা এবং তারা চেষ্টা করছে, আপনি দেখবেন যে রেজা শাহ পাহলভির যে ছেলে বর্তমান, তারা কিন্তু ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে বা ইরানের যে আপনার বিভিন্ন বিরোধী গ্রুপগুলো রয়েছে তারা কিন্তু ইসরায়েলের সাথে যোগাযোগ করছে, এবং তাদের বক্তব্য হচ্ছে ওই বিরোধী গ্রুপগুলো নানান ওয়াইড স্পেকট্রামে আছে, ডানপন্থী থেকে বামপন্থী বিভিন্ন ধরনের গ্রুপ টুপ আছে সেখানে। হ্যাঁ, সুতরাং এবং তারা মনে করছে যে এই রেজিমকে উৎখাত করতে হবে, এই রেজিমকে উৎখাত করার জন্য যারাই আমাদের সাথে যারাই হেল্প করবে তারাই ভালো। কে হেল্প করতেছে আমরা সেটা দেখতে চাচ্ছি না, সুতরাং একটা গ্রুপ সেখানে অ্যাক্টিভ, যদিও এইভাবে একটা রেজিমকে বা একটা সরকারকে পরিবর্তন করা তো সম্ভব নয়। তারপরে ধরুন বিতর্কের খাতিরে যদি আমরা বলি যে ইরান যদি এখানে রেজিম পরিবর্তন হয় অথবা ইরান যদি ফেইল্ড স্টেট হয় অথবা ইরান অবস্থা খুবই খারাপ হয়, তাহলে কিন্তু রাশিয়ার এই মধ্যপ্রাচ্যে কিন্তু প্রভাব বিস্তার করার জন্য আর কোনো রাষ্ট্র থাকে না, এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওই অঞ্চলে রাশিয়ার কিন্তু প্রভাব থাকে না। তো এই ক্ষেত্রে রাশিয়া এবং ইরান কিন্তু একটা অ্যালায়েন্স। ইরান আপনার ব্রিক্স এর সদস্য এবং ইরান আপনার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য, এবং ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি যে ইরান রাশিয়াকে হেল্প করতে, ওই যে আপনার ড্রোন দিয়ে এক্সেট্রা। এবং ইরান এবং রাশিয়ার মধ্যে অনেক চুক্তি রয়েছে, আমাদের সংস্কৃতি থেকে শুরু করে বাণিজ্যিক এক্সেট্রা এক্সেট্রা, এবং এটা ক্রমান্বয়ে এটা আরো সামরিক সহায়তার দিকে যাবে, এরকম একটা অফিসিয়াল অবস্থান। এখন বিহাইন্ড দ্য সিন তাদের মধ্যে সামরিক যোগাযোগ কতটুকু এবং রাশিয়া ঠিক কতটুকু এগিয়ে আসবে কি আসবে এটা কোশ্চেন। এবং অন্যতম একটা কারণে রাশিয়ার কিন্তু ইসরায়েলের সাথে একটা গুরুত্বপূর্ণ ভালো সম্পর্ক রয়েছে ঐতিহাসিকভাবে। অন্যতম একটি কারণ হচ্ছে যে রাশিয়াতে আপনার অনেক ইহুদি জনগোষ্ঠী বসবাস করে, এবং ইসরায়েলের যে ইহুদি জনগোষ্ঠী তার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে রাশিয়ান ইহুদি। সুতরাং সংস্কৃতিগত ভাবেও কিন্তু তারা যুক্ত, কারণ রাশিয়ান ইহুদিরা ব্যাক অ্যান্ড ফোর্থ করছে আপনার রাশিয়া এবং ইসরায়েল ইত্যাদি ইত্যাদি। ফলে এবং রাশিয়ার যে ছিল আপনার পূর্বসূরি সোভিয়েত ইউনিয়ন, সে কিন্তু অলমোস্ট ইমিডিয়েট উইদিন এ মান্থ কিন্তু ইসরায়েলকে রিকগনাইজ করেছিল। হ্যাঁ, সুতরাং এইখানে রাশিয়া চাচ্ছে না এমন কোনো পদক্ষেপ নিতে যেটার জন্য ইসরায়েলের সাথে তার সম্পর্কটা খারাপ হয়ে যায়। তার অবস্থা হচ্ছে একটা ব্যালেন্স, এবং এই জন্য দেখবেন যে রাশিয়ার পক্ষ থেকে দুবার বলা হয়েছে যে ইরান এবং ইসরায়েল যদি চায় তাহলে আমরা কিন্তু মধ্যস্থতা করতে পারি। সুতরাং রাশিয়া ঠিক কতটুকু সাহায্য করবে না এটা বাইরে থেকে বলা মুশকিল, গোপনে করে আরো বেশি কিছু করবে কিনা। কিন্তু রাশিয়াও কিন্তু একটা অ্যাম্বিভ্যালেন্ট অবস্থায় রয়েছে, কারণ খুব বেশি ইনভলভ হতে গেলে ইসরায়েল থেকে তাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, এবং রাশিয়ার যে ইহুদি জনগোষ্ঠী তারাও কিন্তু সেখানে প্রভাবশালী, তাদের থেকে কিন্তু একটা মানে প্রতিরোধ ইত্যাদি মুখোমুখি তারা পড়তে পারে। এই রিস্কটা পুতিন বা রাশিয়া নেবে না। আর অপরদিকে ইসরায়েল কিন্তু অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। রাশিয়ার যে এই অবস্থা, ওদিকে অপরদিকে এদিকে দেখুন যে একদিকে তো রাশিয়ার একটা ট্যাসিট সাপোর্ট তো ইরানের পক্ষে আর ইসরায়েলের পক্ষে আছে, ইসরায়েলের এগেইনস্টে রাশিয়া অ্যাটলিস্ট। কিন্তু ইসরায়েলের যারা মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং এন্টায়ার নেটো ফোর্স ইন জেনারেল, ব্যতিক্রম দু একটা কথা বাদ দিলাম, তারা কিন্তু ওপেনলি এন্টি ইরান তাদের অবস্থা। এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে তার আপনার ওই যে বিমানবাহী রণতরী ইত্যাদি মুভ করেছে, বা আরো অ্যাসেট, মানে তাদের ভাষায় আর কি মিলিটারি অ্যাসেট, মানে হচ্ছে মিলিটারি পার্সোনাল, মিলিটারি অ্যাসেটস কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রকে ঘিরে তারা কিন্তু একটা প্রস্তুতিমূলক অবস্থানে নিয়েছে। এবং এটা একটা ওপেন সিক্রেট যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা ছাড়া, এটা একেবারে ওপেন, এই জিনিসটাকে না যে ইসরায়েলের পক্ষে কিন্তু এ ধরনের একটা বড় অপারেশন করা বা টিকে থাকা মুশকিল, কারণ সমস্ত ইন্টেলিজেন্স গুলো কিন্তু দিয়ে হেল্প করছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কি মুভ করছে ইত্যাদি। অর্থাৎ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র অলমোস্ট ডাইরেক্টলি কিন্তু ইসরায়েলের সাথে ইনভলভ, এবং এটাকে তারা লুকাচ্ছেও না এই বিষয়টাতে আর কি। অন্যদিকে অ্যাটলিস্ট অফিসিয়ালি আমরা দেখতে পাচ্ছি ইরান কিন্তু অ্যালাউড, তার পুরো লড়াইটা কিন্তু একেবারে নিজের থেকে নিজের প্রযুক্তি নিজের মধ্যে দিয়ে করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু ইসরায়েলের পাশে কিন্তু অন্যান্য রাষ্ট্র আছে, এবং দুই রাষ্ট্রের মধ্যে যে কম্পারিজন, সেই কম্পারিজনে অ্যাটলিস্ট এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে আমাদের বাইরে থেকে, যে ইসরায়েলের যে অস্ত্রশস্ত্র তার কোয়ালিটিটিভ যে একটা অবস্থা, গুণগত যে মান, এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা ইরান থেকে বেশি বা ভালো আর কি।
এবং বাইরের থেকে এখন পর্যন্ত মনে করা হচ্ছে তাদের অস্ত্রের যে ভান্ডার তারা ইরান থেকে সেটা বেশি আছে, কিন্তু এখানে ফাইনাল কথা বলার সময় এখন আসেনি, কারণ এই জিনিসগুলি একমাত্র ওই দেশের লোকেই পক্ষে, সেটা যারা মিলিটারি লিডার তাদের পক্ষে বলা সম্ভব, কিন্তু অ্যাপারেন্টলি একটা সাইড বিশ্লেষকদের মনে হচ্ছে এই দিক থেকে ইসরায়েল একটা সুইটেবল পজিশন আছে। আচ্ছা বলুন প্রশ্ন। যে আসলে অনেকগুলো প্রশ্ন এর মধ্যে রেজ করেছেন। এর মধ্যে একটা অস্ত্র সংক্রান্ত প্রশ্ন হচ্ছে যে ধরেন ইসরায়েলের সবকিছু ভালো হবে বা উন্নত হবে, ইরানের তুলনায় বেশি হবে, এটাই কি স্বাভাবিক নয়? কারণ ইরানের তো আদার সোর্স, ইসরায়েলের তো আদার সোর্স আছে, আমেরিকা আছে, অন্যান্য শক্তিগুলো তাদের সাপ্লাই দিচ্ছে। ইরানের তো সেরকম কোনো সাপ্লাই নাই, তাদের সব প্রযুক্তি নিজস্ব। এক নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে আমেরিকা সরাসরি যুক্ত আছে এবং রাশিয়া যেহেতু দুইটা দেশের সঙ্গে মানে যুক্ত, সম্পৃক্ত নানান কারণে, তো সেই দিক থেকে রাশিয়ার ভূমিকাটা এখনো বোঝা যাচ্ছে না। ঠিক একইভাবে ভারতও কিন্তু যুক্ত আছে, দুইটা দেশের সঙ্গেই যুক্ত আছে। সো বিষয়টা কি দাঁড়াচ্ছে? আবার পাকিস্তান কিন্তু এর মধ্যে কোনো না কোনো ভাবে ইনভলভ হয়ে গেছে। ফলে আপনি যে বলছেন যে সীমিত ওইখানেই থাকবে, খুব বেশি বিস্তৃত হবে না, মানে এরকম ডিরেক্টলি বলেন নাই, কিন্তু মূল মেসেজটা এরকমই দাঁড়ায় কিনা আর কি। ভারতের দুই পক্ষের সঙ্গে যুক্ত আর রাশিয়ার দুই পক্ষের সঙ্গে যুক্ত একই বিষয় না। রাশিয়া হচ্ছে দুই পক্ষের সঙ্গে যুক্ত হলো, এটা পরিষ্কার যে রাশিয়া এবং ইরান হচ্ছে অলমোস্ট একটা অ্যালাই যেটা বলে সেই ধরনের কিছু বিষয় আছে। যেমন ধরুন যে সাংহাই কোঅপারেশন যে সংগঠনটার কথা বললাম, এটার মেম্বার কিন্তু ইরানও এবং ভারতও, এবং তারা সেই সাংহাই কর্পোরেশন, রাশিয়াও আছে, চায়নাও আছে। হ্যাঁ, তারা আপনার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কন্ডেম করে তারা একটা বিবৃতি দিয়েছে, কিন্তু ভারত কিন্তু সেই বিবৃতিতে সিগনেচার করতে রাজি হয়নি। আবার জাতিসংঘ আপনি দেখবেন যে আপনার রাশিয়া কিন্তু ইরানের পক্ষে এবং ইসরায়েলকে সমালোচনা করে কঠিন ভাষায় বক্তব্য দিয়েছে, এবং ক্রেমলিন থেকেও কিন্তু ইসরায়েলকে কঠিন ভাষায় সমালোচনা করা হয়েছে। একমাত্র মানে যে সমস্ত রাষ্ট্রগুলিকে আমরা মনে করি যে কাউন্টেবল, তার মধ্যে রাশিয়া যেহেতু অন্যতম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ শক্ত ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে এই বিষয়গুলিকে সমালোচনা করা হয়েছে। কিন্তু ভারতের যে পজিশন, সে কিন্তু একদম সাইলেন্ট। সে এবং এই ক্ষেত্রে কিন্তু ভারতের যে বিরোধী যে দল কংগ্রেস কিন্তু বর্তমান সরকারকে সমালোচনা করেছে যে আজকে এইরকম একটা ঘটনায় ভারত কি করে চুপ থাকতে পারছে, এবং জাতিসংঘে যে ভোটাভুটিগুলি হয়েছে সেখানেও কিন্তু ভারত, মাত্র যে কয়েকটা দেশ কোনো পক্ষ নেয়নি, ভারত সেই ভূমিকা নিয়েছে। অপরদিকে রাশিয়া কিন্তু ইরানের পক্ষে পরিষ্কার অবস্থান নিয়েছে। আমি শুধু ওই কর্পোরেশনের কথা বলেছি যে সাময়িকভাবে ঠিক কতটুকু যাবে কি যাবে না, যেহেতু তার ইসরায়েল একটা ব্যাপার রয়েছে, কিন্তু ইরানের দিকে রাশিয়া একটা বড় সমর্থন আছে, কোনো ইয়ে নেই, এবং রাশিয়ার পক্ষে ইরানকে হারানো কোনো অবস্থায় সম্ভব না। যেমন একদিকে ওরা বলে যে ইউক্রেনকে যুদ্ধে পরাজিত হওয়া রাশিয়া, তাদের ভাষায় আর কি, রাশিয়ার পক্ষে সম্ভব না, তাহলে রাশিয়ার অস্তিত্ব থাকে না। ইরান অনেকটা অলমোস্ট সেম। ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে, বা ভারতের কাছে ইরান কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। রাইট। সেই ক্ষেত্রে মানে রাশিয়া কেমন করে নিউট্রাল পজিশনে থাকবে? আপনিই বলছিলেন যে যদি এখানে ইরান পরাজিত হয়, সেক্ষেত্রে রাশিয়া তার অস্তিত্ব মিডল ইস্টে হারাবে, তাই তো? সেক্ষেত্রে তাদের পক্ষে তো এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপাতত শুধু মিডল ইস্ট না, আপনি যখন একটা এরকম একটা গুরুত্বপূর্ণ শক্তি মানে শুধু যে সামরিক শক্তি বল না, অর্থনৈতিক এবং অন্যান্য সবকিছু মিলেই কিন্তু আমরা শক্তিধর একটা রাষ্ট্র চিন্তা করি। এটা দীর্ঘদিন রাশিয়ার সাথে মিত্র, এবং ইরান রাশিয়ার বিপদে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, সুতরাং তাদের কিন্তু একটা অন্যরকম মিত্রতা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে রাশিয়া আপনার সাথে সম্পূর্ণ একমত যে সাহায্য করবে না, এটা বলা খুব মুশকিল। যেমন একটা উদাহরণ দেই, যখন ভিয়েতনামের যুদ্ধ চলছিল, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামে কিন্তু ভাগ ছিল। উত্তর ভিয়েতনাম ছিল কমিউনিস্ট ভিয়েতনাম। সেই উত্তর ভিয়েতনামে কিন্তু সোভিয়েত সোলজাররা ভিয়েতনামি সোলজারদের ড্রেস পরে আপনার ওই যে এন্টি এয়ারক্রাফট যে মিসাইল, সেগুলো দিয়ে কিন্তু মার্কিন বিমানকে মানে ভূপাতিত করতো। কিন্তু সোভিয়েত ইউনিয়নের কিছু সময় কিন্তু আমরা কেউ সেই জিনিসটা জানা যায় নাই, এবং যেহেতু সেটা ছিল সিক্রেট অপারেশন, সেই সিক্রেট অপারেশনের ফলে তাদেরকে কিন্তু রিকগনাইজ করা সম্ভব হয় নাই সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে। মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল মুক্ত, পরবর্তীতে তাদের বীরত্বের জন্য তাদেরকে আপনি স্পেশাল রিকগনিশন দেওয়া হয়। সুতরাং আজকে যদি রাশিয়া কিছু করে থাকে ইরানে, সেটা হবে অত্যন্ত কোভার্ট অপারেশন, সেটা সে ডিক্লেয়ার দিয়ে সামনে এসে করবে না। এবং এই জিনিসগুলো বোঝা কিন্তু আজকে বোঝা একটু মুশকিল হবে। ইতিহাসের মধ্য থেকে আমরা যখন সামনে যাব তখন হয়তো বুঝতে পারবো যে রাশিয়ার ভূমিকাটা আসলে কি ছিল, সাহায্য করে থাকলে কতটুকু সাহায্য করেছে। জি, এখন ধরেন সমরাষ্ট্রের সামর্থ্যের দিক থেকে
ইরানের আমরা জানি সবাই তাদের সবকিছু তাদের নিজস্ব টেকনোলজি, ঠিক সব কিছু না আছে, রাশিয়ারও টেকনোলজি আছে, ভারতীয় টেকনোলজিও তাদের আছে, কিন্তু মোস্টলি তাদের নিজস্ব টেকনোলজি। তো সেই ক্ষেত্রে আমি যদি ইসরায়েল এবং রাশিয়ার সমরাস্ত্রের তুলনা করি, মানে এটা কি অনেক বেশি একটা সাহস, সাহস বলবো না, একটা ইরানকে একটা বোকামি করেছে পাল্টা আক্রমণ করে? ইরানের সামনে প্রথম কথা একটু বলে নিচ্ছি যে ইরান নিজস্ব প্রযুক্তি প্লাস বিভিন্ন জায়গা থেকে প্রযুক্তি হায়ার করে, প্লাস রাশিয়া থেকেও তারা বিভিন্ন সমরাস্ত্র পেয়েছে। আপনার S-400 বোধহয় তাদের আছে, যেটা আপনার আপনার বিমান বিধ্বংসী মিসাইল যেটাকে বলা হয়। তো এগুলো দুটোই কম্বিনেশন আছে, এবং নিজস্ব প্রযুক্তিও অসম্ভব উন্নত প্রযুক্তি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনার হাইপারসোনিক মিসাইল ইরান নিজস্ব প্রযুক্তিতে বানিয়েছে অথবা নিজে বানিয়েছে, প্রযুক্তি যেখান থেকে হোক, মানে ইরানে প্রডিউস, মেড ইন ইরান। এখন আপনি যেটা বলছেন যে আপনার পাল্টা আক্রমণ করে তারা ভুল করলো কিনা, ইরানের সামনে কোনো উপায় ছিল না। ইরান কখনোই ইসরায়েলকে আক্রমণ করতে চায় নাই, এটা একদম পরিষ্কার, এবং আক্রমণের কনসিকুয়েন্স খুব ভয়ঙ্কর হবে সেটা জানে। কিন্তু ইসরায়েল যখন আক্রমণ করলো, আপনি দেখুন যে সেনাবাহিনীর প্রধান কিন্তু নিহত হলেন, এবং ইসলামিক রিপাবলিকান গার্ডের প্রধান নিহত হলেন, 20 জন মিলিটারি কমান্ডার নিহত হলেন, একজন সিটিং ভাইস চ্যান্সেলর, একজন মানে প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে হত্যা করা হলো, 5 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গেলেন। এই পর্যায়ে ইরানের পক্ষে কিন্তু কোনো উপায় ছিল না, পিঠ যেহেতু দেয়ালে ঠেকে গেছে, ইরানে কিন্তু রেসপন্স করা ছাড়া উপায় ছিল না। তবে একটা জিনিস আমাদের বাইরে থেকে মনে হয়েছে, ইরান এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, সে চিন্তা করে না যে এইভাবে আক্রমণ হতে পারে। কারণ প্রাথমিক অবস্থায় মনে হয়েছে যে ইরান তার অপ্রস্তুতিটা ধরা পড়েছে প্রাথমিকভাবে, তাই না? যেমন ধরো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু ইউক্রেন বুঝতে পারছে যে রাশিয়া আক্রমণ করবে, তার একটা কিন্তু প্রিপারেশন ছিল, একটা মাসখানেক বা অমুক ব্যাপার আছে। ইরান কিন্তু উইদাউট প্রিপারেশন কিন্তু একটা বিশাল আক্রমণের মুখে পড়েছে। কিন্তু ইরানের ফোর্স দেখা গেল যে খুব দ্রুত রিগ্রুপ বলে আর কি শব্দটাকে, যে আপনার যে সেনাবাহিনীর প্রধান মারা গেল, কমান্ডার মারা গেল, দ্রুত রিগ্রুপ করে কিন্তু আপনার ফাইট ব্যাক করতে পেরেছে। এবং একটা কথা যোগ করি যে টার্গেট করে করে ধরেন সেনাপ্রধান থেকে শুরু করে শীর্ষ 8 ব্যক্তিকে মেরে ফেললো, হ্যাঁ, একদম টার্গেট করে করে। তাদের ইনফরমেশন আদান প্রদানের বিষয়টি কিরকম ছিল আসলে? কারণ একদম এরকম সুনির্দিষ্ট করে তাদেরকে টার্গেট করে হত্যা করতে পারাটা তো চারটিখানি কথা নয়। এক্স্যাক্টলি, এবং সেইখানে দেখা যাচ্ছে যে ইরানের যে ইন্টেলিজেন্সের কতগুলো সমস্যা আছে, যে ইরানের ভিতরে ইনফিল্ট্রেট করা হয়েছে মোসাদ, এটা একদম পরিষ্কার এবং ডিক্লেয়ার্ড, এগুলো কোনো গোপন কিছু নেই। এবং ইসরায়েল সেটা গর্ব করেই বলে যে ইরানের ভিতরে অনেক মোসাদের অনেক স্ট্রিং অপারেশন আছে, সেটা ইরানিয়ান ব্যক্তিরাও আছে। এবং আপনি দেখবেন যে দু একদিন আগে বোধহয় একটা ড্রোন কারখানা বের করেছে ইরান তার ভিতরে, যেখান থেকে অস্ত্র প্রোডাকশন হচ্ছে ইসরায়েলের জন্য। তারপরে এই যে কয়েকটা জায়গায় যা আক্রমণ করেছে ড্রোন দিয়ে, ইরানের ভিতরে ঢুকে কিন্তু মোসাদ বাহিনী। এইগুলো ইরানের আপনার ইন্টেলিজেন্স উইকনেসটা ইরানের রয়েছে, এবং এইটা তারা এখনো মিটিগেট করতে পারে নাই, যে কারণে আপনার সেটা আপনার পিন পয়েন্ট করে অ্যাটাক করার সময়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইসরায়েল কিন্তু মানে পশ্চিমা বিশ্ব বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাটেলাইট যে আপনার করা, যে মনিটর করা, তার সাপোর্টটা কিন্তু ইসরায়েল পাচ্ছে। যেমন ইউক্রেনে যেমন পশ্চিমা নেটো মানে তো মার্কিন যুক্তরাষ্ট্রে, অন্যদের তো এই ক্ষমতাটা নাই। পুরো নেটো কিন্তু আপনার স্যাটেলাইট দিয়ে একটা রাশিয়ান ফোর্সের মনিটর করা ইত্যাদি ইত্যাদি করে একটা ইনফরমেশন দিচ্ছে। এই ইন্টেলিজেন্স ইনফরমেশনে একটা কি বলে একটা অ্যাডভান্টেজ পজিশনে আপনার ইসরায়েল রয়েছে। এখন আপনি কাউন্টার প্রশ্ন করতে পারেন যে ইরান এই ধরনের বেনিফিট রাশিয়া থেকে পাচ্ছে কিনা। কারণ ইরানের আক্রমণগুলো যদি আপনি খেয়াল করেন, দুটো জিনিস আমি এখানে বলে রাখি, এগুলো কিন্তু মানে এই ইনফরমেশনটা এভাবে দেয় যে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পরে এত বড় আক্রমণের মুখে ইসরায়েল কখনো পড়েনি। সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল 1973 সাল ইয়াম কাপুর যুদ্ধ, আরব ভার্সেস ইসরায়েলের যুদ্ধ। সেই যুদ্ধগুলি ছিল কিন্তু শুধুমাত্র ফ্রন্টে, মানে বর্ডারে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে। তেল আভিভ বা এই সমস্ত শহরকে ধ্বংস হয়ে যাওয়া, সেগুলো কিন্তু ইসরায়েল কখনো ফেস করে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আক্রমণগুলি করছে, এর পিছনে কোনো রাশিয়ান আপনার ইনফরমেশন তারা দিচ্ছে কিনা, কারণ পিন পয়েন্ট করে কি করে বলতে পারছে ওখানে ওটা ওখানে সেটা, সেগুলি আমরা ভবিষ্যতে জানবো, এই মুহূর্তে জানা কিন্তু সম্ভব নয়। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আমরা ইরানে কোনো কিছু হলে কিন্তু আমরা জানতে পারছি এত লোক মারা যাচ্ছে, এত সৈন্য মারা যাচ্ছে এক্সেট্রা। কিন্তু ইসরায়েল অত্যন্ত একটা কঠিন সেন্সরশিপ আরোপ করেছে, যে সামরিক স্থাপনায় আক্রমণের ফলে ক্ষয়ক্ষতি
অথবা সৈন্যবাহিনী কেউ মারা গেলে সে ধরনের কোনো ইনফরমেশন কোনো জার্নালিস্ট দিতে পারবে না, কোনো ফরেন জার্নালিস্ট সেটা দিতে পারবে না। কঠিন একটা সেন্সরশিপের মধ্যে শুরু হয়েছে। ফলে আপনি কিন্তু শুনেননি যে সামরিক স্থাপনায় তাদের কি ক্ষতি হয়েছে না হয়েছে। প্লাস বেসামরিক স্থাপনায় যখন ক্ষয়ক্ষতি হয় সেখানেও নাগরিকদেরকে বলা আছে এই সমস্ত ছবি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করে, তাহলে যাতে শত্রু পক্ষ তাদের ভাষায় সে লোকেশনগুলি বুঝতে না পারে। ফলে ইসরায়েলের ইন্টারনাল যে ক্ষতি কি পরিমাণ হয়েছে না হয়েছে সেটা কিন্তু বাইরে থেকে বোঝাটা একটু ডিফিকাল্ট। রাইট। আপনি দেখেন যে যদি দেখি আমরা ইরানের রাষ্ট্রীয় টেলিনীতি আছে, রাইট? তো এগুলো কি বিশ্ব কোথাও থেকে তো কোনো তেমন কোনো প্রতিবাদও আসছে না। বিশ্ব তো আপনি দেখুন যে আসলে বিশ্বের প্রতিবাদগুলো তো খুব সিলেক্টিভ, আমরা সবসময় দেখে এসেছি যে আপনি আপনার স্বার্থ আমার স্বার্থের সাথে মিললেই আমরা প্রতিবাদ করছি। কোনো শুধুমাত্র হিউম্যানিটিকে মাথায় রেখে এ ধরনের কোনো প্রতিবাদ, ধরুন অতীত ইতিহাস বাদই দিলাম, তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা শুরু করি, আমরা কিন্তু কোনো রাষ্ট্র থেকে কখনো দেখি রাষ্ট্রের আচরণটাই হয়ে আসছে এরকম যে আপনার ইন্টারেস্টের সাথে আবার ইন্টারেস্ট মিললে আমি আপনার মানবিকতার পক্ষে, আপনার গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছি, আর আপনি সাথে আপনি না মিললে আপনি অমানবিক, আপনি অগণতান্ত্রিক, আপনি রেজিম। বিষয়গুলি কিন্তু এরকম। সুতরাং যদি এই ধরনের আশা করা যে আপনার প্রতিবাদ কেন হচ্ছে না, করছে যারা আপনার সিভিল সোসাইটির লোকজন, যারা আপনার হিউম্যানিস্ট। হ্যাঁ, আপনি দেখুন যে ইউরোপে কিন্তু নানান বিক্ষোভ হয়েছে, এই তো করছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এ ধরনের আশা করাটা খুবই আসলে মানে কি বলবো যে বাস্তবিক সম্মত নয়, এক অর্থে যে এটা হবে না, হয় আসেনি কখনো। জি। এখন ধরেন এই যে মোসাদের কথা বলছিলেন যে তারা ইরানের ভিতরে এমন ভাবে মানে তাদের কার্যক্রম, গোয়েন্দা তথ্য আদান প্রদান করেছে, সেদিক থেকে নিশ্চয়ই ইরানের একটা ফেইলিয়ার আছে। কিন্তু ইরানে যেভাবে করে নির্বিচারে মানে মিসাইল হামলা করা হচ্ছে, নিউক্লিয়ার হামলা হওয়ার আশঙ্কা আছে কিনা? আমি দেখলাম আজকে ইরানে ভূমিকম্প হয়েছে এবং কি বলে পারমাণবিক অস্ত্র যেখানে, ওই জায়গাটাতেও বেশ কম্পন দেখা দিয়েছে। এই ব্যাপারে কিছু ধারণা দিতে পারেন নাকি? এখানে যে বিষয়টা হচ্ছে, প্রথমে আসেন যে মিসাইল যে মারার বিষয়টা, সেটা হচ্ছে যে একটা জিনিস ইরানের যে আপনার কি বলে প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল ডিফেন্স সিস্টেম, এটা অত্যন্ত উইক। এটা স্পষ্ট হয়েছে যে আপনার ইসরায়েল থেকে যে সমস্ত মিসাইল আসছে বা যে সমস্ত বম্বিং যখন করা হচ্ছে, সে সমস্ত মিলিটারি এয়ারক্রাফট গুলোকে ঠেকানোর মতো ওই পরিমাণ মিসাইল যে নাই, এটা স্পষ্ট। ইরানের আপনার ডিফেন্স সিস্টেম যতটা শক্তিশালী, যদিও তারা প্রথমে যেভাবে বলেছিল ইসরায়েল যে আপনার আয়রন ডোম, ডেভিড সুইং, দ্য অ্যারো, আমেরিকার থার্ড, এগুলি ভেদ করে কোনো মিসাইলই আসতে পারবে না, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখা গেল এগুলি ভেদ করেও বেশ অনেক ইরানের মিসাইল আপনার ইসরায়েলের ভিতরে চলে এসছে এবং বহু শহরে কিন্তু বেশ বড় মাত্রা একটা ধ্বংসযোগ্য হয়েছে। যদি আপনি সেই ভিডিওগুলো দেখেন, আনবিলিভেবল, এটাকে ইসরায়েল, এটা কিন্তু মনে হয় না। এখন যেটা হয়েছে যে এবং কয়েকটা মিসাইল আসলে ভেদ করতে পেরেছে, ইসরায়েল থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটা বলা যাবে না। তারা বলছে যে আমরা অনেকগুলি ইন্টারসেপ্ট করেছি, কয়েকটা এসছে, মানে সে কয়েকটা মানে কতটা, এবং কয়েকটা আসলে যদি এই পরিমাণ ক্ষতি হয় কয়েকটা দেয়, তাহলে মানে একটা মিসাইল কিন্তু অত্যন্ত শক্তিশালী বিষয় দাঁড়ায় আর কি। আর অপরদিকে ইরানের যেটা হচ্ছে স্পষ্ট যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলুন বা মিসাইল ডিফেন্স সিস্টেম বলুন, এগুলো কিন্তু হাসান নাসরাল্লাহকে টার্গেট করে প্রথমে মেরে ফেলা হয় এবং তারপর হাসান নাসরাল্লাহ পরবর্তী জিনিয়ন তাকে হত্যা করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করে কিন্তু হিজবুল্লাহকে আপনার নিউট্রালাইজ করে ফেলা হয়। এখন দেখুন যে ভুলটা ইসরায়েল করেছে এই জায়গায়, যে ভুলটা ইসরায়েল করেছে এই জায়গায়, হিজবুল্লাহ হচ্ছে কিন্তু একটা মিলিশিয়া গ্রুপ, পলিটিক্যাল প্লাস মিলিশিয়া গ্রুপ। আর ইরান কিন্তু একটা স্টেট, খুব পাওয়ারফুল স্টেট সবকিছু মিলে, এবং গ্লোবাল ফায়ার পাওয়ার যে ইন্ডেক্স, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে কিন্তু ইরানের দেখা যাচ্ছে যে ইরানের যে সামরিক শক্তি ইসরায়েলের চেয়ে বেশি। ইরান হচ্ছে 14 নম্বরে, ইসরায়েল হচ্ছে 16 নম্বরে। সুতরাং এটা কিন্তু একটা কাউন্টেবল বিশাল ফোর্স, এবং ইরানের যে আয়তন ইসরায়েলের 70 গুণ বড়। ইরান জনসংখ্যা কিন্তু 8 গুণ 8.5 গুণ বড় একটা দেশ এবং শক্তিশালী দেশ। এখন একটা স্টেজের আপনি কিন্তু একজন ব্যক্তিকে মেরে ফেললেই কিন্তু একটা স্টেট কলাপস করা, সেই জায়গাটা কিন্তু আরেকজন এসে আপনার প্রতিস্থাপিত হয়। সুতরাং খামেনিকে প্রথম কথা হচ্ছে যে তারা সেটা যাবে কিনা। আর দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইরান এখনো হয়তো মিসক্যালকুলেট করছে, যে ইরানের যে প্রেসিডেন্ট আর ইরানের যে ধর্মীয় নেতা, দুটো কিন্তু দুটো ভিন্ন চরিত্র। এখন খামেনি কে? আমরা যদি ক্যাথলিক ওয়ার্ল্ডের দিকে তাকাই,
পোপের যে ভূমিকা, পোপ যে আসনে আছেন, শিয়া যে বিশ্ব, সেখানে খামেনি হচ্ছেন সেই আসনে। ওনাকে বলা হয় যে আপনার রাহাবারি ইমাম বা ভাইস ইমাম, এই ধরনের কিছু একটা টার্ম। মানে হচ্ছে যে 11 জন ইমাম এসছেন শিয়া মতে, 12 জন ইমাম হবে ইমাম মাহাদি আলাইহিস সালাম। ইমাম মাহাদি যতক্ষণ না আসবেন তখন ইমামের প্রতিনিধি শিয়া মতে ইমামের প্রতিনিধি হিসেবে থাকবেন। তো এটা হচ্ছে একটা ধর্মীয় পোস্ট। এইখানে যদি কিছু করা হয়, এটা কিন্তু স্প্রেড করা যায়, বা আপনার যেটাকে বলে যে অ্যাঙ্গার, পুরো শিয়া বিশ্বে স্প্রেড করা কিন্তু একটা বিষয় আছে। সুতরাং এই বিষয়গুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব কনসার্ন যে আসলে এতটা স্প্রেড করতে দেওয়াকে ঠিক হবে কিনা, এবং চাইলে যে তারা কিছু করতে পারবে খামেনিকে কোথায়, এটাও ব্যাপারটা না। আপনি চাইলে না আপনি কিছু করে ফেলেন তা না, কিন্তু এ ধরনের রেটরিক গুলো যুদ্ধকে আরো উস্কে দেয়া, এবং যুদ্ধ এটা কোনো ভালো ডিপ্লোম্যাসিও না। এবং ইসরায়েল যে অনেকগুলো সামরিক ক্ষেত্রে ভুল করছে বা ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে ভুল করছে, এই যে খামেনিকে সরাই ফেলতে হবে, মেরে ফেলতে হবে, এগুলো হচ্ছে খুব ইম্যাচিউর কথাবার্তা। এগুলো সাধারণত বলে যখন একটা রাষ্ট্র খুব ভীত থাকে, একটা রাষ্ট্র দুর্বল থাকে। দুর্বল রাষ্ট্রগুলি দেখবে যুদ্ধের যে ইতিহাস, যে দুর্বল রাষ্ট্র সে কিন্তু কথা বেশি বলে। যেমন ধরুন যে ইরাক এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় খেয়াল করবেন আপনি, সাদ্দাম হোসেন বা তার যে লোকজন কথা কিন্তু বেশি বলতেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কথা বলতে বেশি দেখেন। তো এটা কিন্তু একটা নার্ভাসনেসের লক্ষণ হয়, কিন্তু অনেক সময় দেখা যায়। এগুলো আমরা পরে বুঝতে পারবো। তো ইসরায়েল যখন এই ধরনের কথাবার্তা বলে, সেটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক ইম্যাচুরিটি। এইটা আপনার বর্তমান যে ইসরায়েলের কি নার্ভাস হওয়ার কিছু আছে? নার্ভাস নাই কি কেন? ইসরায়েল আজকে যতটা নার্ভাস, ইসরায়েল তার ইতিহাসে কখনো এরকম নার্ভাস হয়নি। আপনি দেখুন, আপনি যদি ভিডিওগুলি, আপনি যদি গত 4 দিন ইসরায়েলের অবস্থাটা খেয়াল করুন, ইসরায়েলের শহরগুলির উপর যে ভয়াবহ আক্রমণ হয়েছে। আমি তো বলেছি ইসরায়েল প্রতিষ্ঠার পর কখনোই তারা, মানে ইসরায়েলের যে জনগণ, তারা দেখে এসছে যে গাজাতে, বেইরুতে বা অন্যান্য জায়গার এরকম হবে, বাড়িঘর ভেঙে পড়বে, অমুক করবে। কিন্তু এই ইনাদের উপর এই কাজগুলি হবে, এরা কিন্তু এই প্র্যাকটিস কিন্তু ওদের মধ্যে নেই। এই 4টা দিন মনে করেন রাতের বেলা ঘুমাতে পারছে না, রাতে হলে কিন্তু সাইরেন বাজতেছে, আপনাকে শেল্টারে যেতে হচ্ছে, ঘুম নাই, একটা বিশ্রী অবস্থায় পড়েছে। এই প্র্যাকটিসটা তাদের মধ্যে নেই, এবং তাদের এটাও তাদের ইমাজিনেশনে ছিল না। ইরান যেমন চিন্তা করতে পারেনি যে তাদের উপর আক্রমণটা হবে এইভাবে, আবার তারাও চিন্তা করতে পারেনি যে, কারণ তারা মনে করেছিল তারা তাদের যে টেকনোলজি, তাদের উপর ওভার কনফিডেন্ট ছিল। এটাই কিন্তু আক্রমণ করবার মূল কারণ ইসরায়েলের পক্ষ থেকে, যে তারা মনে করেছিল ইনকামিং যে মিসাইল গুলো আসবে ইরান থেকে, তাদের যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের প্রায় সবগুলোকে তারা নিউট্রালাইজ করে ফেলতে পারবে। এবং ইসরায়েলের প্রতি বর্গ মাইলে বসবাস করে প্রায় 1400 লোক, 1350 উপরে, মানে অত্যন্ত ঘনবসতি, ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। হ্যাঁ, এই জন্য দেখবেন যে হাই রেস করা আছে, এবং বিমান একদম বন্ধ, এবং ইসরায়েল তার সমস্ত বেসামরিক বিমান কিন্তু দেশ থেকে বাইরে নিয়ে গেছে। হ্যাঁ, তারা বলছে যে আমরা ইসরায়েল জনগণকে, মানে ইসরায়েল ফেরত আনার জন্য এগুলো বাইরে নিয়ে গেছে। আসল কথা হচ্ছে যে আক্রমণ থেকে বাঁচার জন্য, এই বিমানগুলোকে রক্ষা করার জন্য বাইরে নিয়ে গেছে। তো এখন যখন আপনি নিজেকে চিন্তা করুন, আপনি এমন একটা রাষ্ট্রে বাস করতেছেন, আপনার এয়ারলাইন্স, একটা এয়ারলাইন্স নেই, আপনি একটা লকড অবস্থায় আছেন, এবং ইনকামিং মিসাইল আসতেছে। সুতরাং এইটা তাদের উপর একটা অসম্ভব মানসিক চাপ তৈরি করেছে, যেটা ইসরায়েলের জনগণ সেই ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজও কিন্তু কখনোই ফেস করেনি, এবং এটা তাদের মধ্যে একটা এক্সট্রা নার্ভাসনেস তৈরি করেছে। এই কারণে আপনি দেখবেন যে ডিফেন্স মিনিস্টার বলে ফেললো যে, কি বলে, ইরানের জনগণকে হুঁশিয়ার করলো যে তারা ভয়ঙ্কর মুখে পরে আবার ভুল বল, না 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 আমি এটা বলিনি। এই যে কথার মধ্যে আপনার থাকছে না, মানে সংগতি থাকছে না, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা যদি আপনি খেয়াল করেন, তাদের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করছে। কারণ এই যে পুরো ইসরায়েল যে লিডারশিপ যাদেরকে দেখছেন, ইনক্লুডিং বেনহামিন নেতানিয়াহু, তাদেরকে কিন্তু সবাই একদম ওপেনলি ডিপ আন্ডারগ্রাউন্ডে থাকতে হচ্ছে কন্টিনিউয়াসলি। সুতরাং এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে জানি, যেটার ফলে ইসরায়েল নিজেই একটা প্রচন্ড ক্রাইসিসের মধ্যে নিপতিত হয়েছে অলসো, শুধু ইরান নয়। বুঝতে পেরেছি। এখন এখান থেকে আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তেহরানকে খালি করতে হবে, এটার মানে কি? হ্যাঁ, উনি কিছুক্ষণ আগে এই কথাটা বলেছেন। এটার মানে কি এই মুহূর্তে এটা মানে ব্যাখ্যা করা খুব মুশকিল। যে এটা অনেক সময় উনি অনেক রকম টুইট করেন যেগুলো কোনো মানায় দাঁড়ায় না। অনেক সময় উনি মনে করেন যে উনি খুব ওভার স্মার্ট কাজ করে ফেলছেন এটা বলে, এরকম একটা বিষয়। হ্যাঁ, আবার একটু পরে আবার বলেছেন যে উনার টিমকে বলছেন যে, মানে উনার নিজস্ব টিমকে, যে ইরানের সাথে দ্রুত যোগাযোগ করে আমরা ওনাদেরকে আলোচনার টেবিলে ফিরে আনতে চাই। তো উনার কথার মধ্যে কিন্তু কনসিস্টেন্সির খুব একটা অভাব রয়েছে। সুতরাং এটা আদৌ কোনো মানে দাঁড়ায় কিনা, এটা বুঝতে আমাদের অন্তত আরো একটা দিন অপেক্ষা করতে হবে। এটা আদৌ কোনো মানে, নাকি একটু পরে দেখা যাবে উনি টুইটটাই মুছে ফেলছেন, যেটা উনি আগেও করেছেন, এরকম কিছু হতে পারে আর কি। এটা আসলে বলা মুশকিল। আপনি ডেমোক্রেট। এখন
ধরেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে, ইলেকশনের আগে তিনি বলছিলেন ইউক্রেন যুদ্ধ তিনি সমাধান করে ফেলবেন, যুদ্ধ আর চলবে না। কিন্তু আমরা দেখলাম ওইটা এক ধরনের একটা 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 সমঝোতায় তারা পৌঁছেছে, কিন্তু এই ইরান যুদ্ধটা তার জন্য তাকে যুদ্ধবাজ বলবে কিনা? ইরান যুদ্ধটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ রাজনীতিতেও কিন্তু একটা প্রচন্ড প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে যদি কন্টিনিউ করতে হয়। কারণ উনি বলে এসেছিলেন যে আমেরিকা ফার্স্ট পলিসি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এবং আমি যুদ্ধকে বন্ধ করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবো। এখন দেখুন আমেরিকার যে অভ্যন্তরীণ যে পলিটিক্যাল অবস্থা, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক বোথ সাইডে আর কি, একটা অংশ চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ হোক, আর আরেকটা অংশ চাচ্ছে কোন অবস্থায় যাতে ইনভলভ না হোক। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বলতা আপনাকে ইনভলভ হওয়ার ক্ষেত্রে কি, যত পড়া সত্ত্বেও তার দুর্বলতাটা কোথায়? প্রত্যেকের কিন্তু দুর্বলতা রয়েছে। সে মধ্যপ্রাচ্যকে ঘিরে যদি আপনি চিন্তা করেন, বেশ আমি ঠিক ভুলে গেছি, অনেক মার্কিন সৈন্য এবং তার ঘাঁটি রয়েছে, কিন্তু ওগুলি পরে আসছি। আজকে যে বাগদাদ এবং ইরাকে রাফলি বলছে, একদম অ্যাকুরেট ফিগারটা না, 1000 থেকে 1500 বা 2000 মতো আমেরিকান সোলজার সেখানে রয়েছে। এই সোলজারের কিন্তু কোনো প্রোটেকশন নেই, জাস্ট মনে করেন যে ইনফেন্ট্রি কোর বা সামথিং লাইক দ্যাট। এখন যুদ্ধ আমেরিকা ইনভলভ হলে কিন্তু এই সৈন্যগুলি সব জায়গায় আক্রমণ, তবে এগুলো আক্রমণ করা খুব ইজি, এটা কোনো ইয়ে না। তেমনি 1200 থেকে 2000 সামথিং লাইক দ্যাট সোলজার কিন্তু সিরিয়াতে আছে, আপনার কুর্দি অঞ্চলটাতে। ইরান এদের উপর আক্রমণ করবে নাকি? না, আমি আসছি। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে অ্যাটাক করে, আমি সেই ক্ষেত্রে বলছি আর কি, ইরান মানে আমেরিকার দুর্বল পয়েন্ট কোনটা? সিরিয়াতে কিন্তু 1200 ইনবিটুইন 1200 তো 2000 সোলজার আপনার কুর্দি অঞ্চলে আছে, এবং সেটাও কিন্তু ইয়ে নেই, ওই সমস্ত মিসাইল ডিফেন্স সিস্টেম কোনো প্রোটেকশনের মধ্যে কিন্তু নাই, যেরকম ভাবে মার্কিন সেনাবাহিনী থাকে। তো এই দুটো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্বল পয়েন্ট। এখন আপনি মিসাইল মারেন ওখান থেকে অমুক করে, কিন্তু ইরানের পক্ষে খুব ইজিলি এদেরকে আপনার রিচ করা সম্ভব, এবং ইরানের প্রো ইরানে অনেক মিলিশিয়াও এই সমস্ত সিরিয়াতে এবং ইরানে অ্যাক্টিভ রয়েছে। তো এখন যদি ফার্স্ট আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে সৈন্য হারায় বেশ সংখ্যা, এটা কিন্তু একটা মারাত্মক রিপারকাশন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। কারণ অলরেডি কিন্তু খুব বেশি দিনের কথা না, ইরাক এবং আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কিন্তু, মানে আফগানিস্তানে খুবই খারাপ অবস্থা, তাদেরকে বিদায় নিতে হয়েছে। এবং মার্কিন জনগণ আপনি জানেন অর্থনৈতিক ছাড়াও আর কিন্তু অন্য রাষ্ট্রের জন্য স্যাক্রিফাইস করতে রাজি না নিজের জীবন। এই প্রশ্নটা কিন্তু বারবার মার্কিন পলিটিক্স উঠে আসছে যে ইসরায়েলের জন্য কেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের জীবন দিবে মার্কিন জনগণ, বা ইনভলভ হবে ইসরায়েলের জন্য। সুতরাং এই ফলে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কিন্তু সরাসরি ইনভলভ হওয়া খুব কঠিন। এবং শুধু ডোনাল্ড ট্রাম্প না, যে ব্রিটেন থেকেও কিন্তু বলা হচ্ছে যে কোনো অবস্থা, আপনি জানেন পার্লামেন্টে আপনার মোশন এসছে, উইদাউট দ্য মানে পার্লামেন্ট ইনফর্ম করা ছাড়া প্রধানমন্ত্রী যাতে কোনো অবস্থাতে কোনো সৈন্য আপনার ইয়ে না করে, ইনভলভ না করে এই ক্রাইসিসে বা এই যুদ্ধে। কিন্তু আমরা দেখি যে যখন কোনো একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তখন আমেরিকায় সবাই ইউনাইটেড হয়ে যায়, তাই না? হ্যাঁ, যুদ্ধ পরিস্থিতি। কিন্তু আমি তো বলছি যে এই মুহূর্তে মনে করেন ইরাক এবং আফগানিস্তানে গিয়েছিল কিন্তু 9/11 কে বলে যে আমেরিকা আক্রান্ত হয়েছে সেটার ক্ষেত্রে। এখন মানে যেই কথাটা ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন, আমেরিকা কি আপনার সেই গ্লোবাল পুলিশ? আজকে আপনার ঘরের সমস্যা আপনি আমেরিকাকে ডাকবেন, আমার ঘরের সমস্যা আমি আমেরিকাকে ডাকবো, আমেরিকা এখানে ওখানে দৌড়াবে? এই কথাগুলো ডাকতে হয় না, তারা তো এমনি এমনি যায়। আপনি জানেন যে বাংলাদেশের মতো দেশগুলোতেও তারা এখন নাক গলাচ্ছে, তাই না? তাদের সমস্যা নাই, কিন্তু ওই যে বললাম ডাইরেক্ট আপনার সোলজার পাঠানো, কারণ এখানে যখন আপনার যুদ্ধে ডাইরেক্ট বলে যেতে হয়, যখন সোলজার মারা যায় এটা কিন্তু একটা রিপারকাশন হয় আপনার সোসাইটির ভিতরে। তো এইটা নিতে মার্কিন সমাজ এই মুহূর্তে মাত্র দুটো যুদ্ধ থেকে তারা বেরিয়ে এসছে, এই মুহূর্তে কিন্তু আরেকটা যুদ্ধ তার ইনভলভ হতে সাইকোলজিক্যালি প্রস্তুত নয়। এবং যেখানে যুদ্ধটা হচ্ছে আপনার অন্য একটা রাষ্ট্রের জন্য, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রো ইসরায়েলি লবি যারা রয়েছেন এবং যারা অতি ডানপন্থী বোথ রিপাবলিকান এবং ডেমোক্রেটিক সাইড, তাদের একটা পেশা তারা রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইনভলভ করতে হবে, প্লাস ইসরায়েলও চাচ্ছে যে কোনো ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনার সেখানে ইনভলভ করতে। এটা নানানভাবে প্রাণান্ত চেষ্টা করতেছে ইসরায়েলকে। এর অন্যতম একটা কারণ আমি আপনাকে বলি যে ইরানের যে আপনার যে নিউক্লিয়ার যে ইয়েগুলো প্ল্যান্ট গুলো, এর মধ্যে যে একটা প্ল্যান্টের নাম ফারদাও একটা জায়গা, এটা আপনার পাহাড়ের উপরে, পাহাড়ের যে আপনার ভ্যালির মধ্যে 300 ফুট গভীরে। এখন এই যে জায়গাটাতে মানে মাটির এই গভীরে বোমা মেরে সেখানে পৌঁছানোর টেকনোলজি একমাত্র দুটো রাষ্ট্র আছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। চায়নার আছে কিনা আমি জানি না, থাকতে পারে। সুতরাং এইটাকে ধ্বংস করতে হলে আমেরিকাকে দরকার, ইসরায়েল হাতে ওই টেকনোলজি নাই। এটাও একটা অন্যতম কারণ, তারা বারবার বলছে যে আমেরিকা এসে ঘুরিয়ে ফিরিয়ে আর কি
ইসরায়েলের বিভিন্ন জন বলছে আমেরিকা এসে আমেরিকা ওখানে বম করুক, তাহলে আপনার ওইটাকে ধ্বংস করা সম্ভব। এবং আমি একটু আগে বলেছি ইরানের সমস্ত পারমাণবিক কর্মসূচি কিন্তু আন্ডারগ্রাউন্ড। এই বোমা মারতেছে করছে উপরে যে ইনফ্রাস্ট্রাকচার কিছু আছে মানে অফিস টফিস এসব ওগুলি ধ্বংস হচ্ছে, কিন্তু মূল কার্যক্রম কিন্তু মাটির নিচে, ওটা ধ্বংস করার মতো কিন্তু টেকনোলজি নাই। 300 ফুট গভীরে 250 থেকে 300 ফুট, এবং তার উপর বিশাল কংক্রিটের ঢালাই দেয়া আছে আর কি। সুতরাং এবং এই অনেকেই বলছে ইসরায়েলি এক্সপার্টরা যে এই অপারেশন করে আসলে ইরানকে নিবৃত্ত করা সম্ভব হবে না পারমাণবিক কর্মসূচি থেকে। আরেকটা যদি 1 মিনিট সময় দেন, ইরান যদি এই সমস্যা থেকে উতরে যায়, অলরেডি ইরান সিদ্ধান্ত নিয়েছে যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে ইরান বেরিয়ে যাবে, যেটা ইরান সবসময় ছিল। সে তখন কিন্তু মানে ইসরায়েলের এবং পশ্চিম বিশ্বের সবচেয়ে মানে কমপ্লেক্স সিচুয়েশন, এই যুদ্ধটা থেমে কোনো রকম উত্তরে বেরিয়ে যেতে পারলে কিন্তু ইরান কিন্তু একটা মানে আপার হ্যান্ড পাবে। তারা কিন্তু তখন নিউক্লিয়ার এনরিচমেন্টকে তাদেরকে ঠেকানোর কিন্তু আর কোনো শক্তি থাকছে না। তো এটাও হচ্ছে ইসরায়েলের জন্য একটা ভয়ঙ্কর একটা বাজে পয়েন্ট, এই যুদ্ধে হঠাৎ করে চলে যাওয়াটা আর কি। যেই কারণে তারাও চাচ্ছে যে কি করবে তারা নিজেরাও বুঝতে পারছে না। যুদ্ধ যত কন্টিনিউ করবে ইসরায়েল তত ক্ষতিগ্রস্ত হবে। কোন রকম মধ্যস্থতা কি হবে? মধ্যস্থতার দিকে হয়তো আলটিমেটলি যাবে, কারণ একটা এটাও ঠিক যে আপনার যে ইরান কিন্তু একটা সিগন্যাল দিয়েছে একাধিকবার যে আমরা কিন্তু এটাকে আর এসকেলেট করতে চাই না, আর ব্লাডশেড করতে চাই না, কিন্তু আমাদের উপর আক্রমণ করলে আমরা এটা করতে বাধ্য হব। ইসরায়েল যদি চুপ করে বন্ধ করে সমস্ত কিছু, আমরা বন্ধ করব। তো এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু ব্যাক চ্যানেল এসে বলেছে একাধিকবার যে আপনার ইসরায়েলকে বলেন, এবং ডোনাল্ড ট্রাম্পেরও মনে হচ্ছে বোধ হয় যুদ্ধটাকে বন্ধ করে একটা আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য। কারণ তারা দেখতেছে, একটা জিনিস খেয়াল করুন যে ইরান তো অনেক বড় দেশ, বললাম 70 গুণ বড় ইসরায়েল। ইসরায়েল কিন্তু ছোট রাষ্ট্র, এবং তার রাষ্ট্রটা কিন্তু অল্প কয়েকটা সিটির মধ্যে। যদি আপনি ম্যাপটা খেয়াল করেন, বিশাল মরুভূমিও আছে, খুব বেশি সিটি কিন্তু না। আপনার খুব সহজেই আপনার মিসাইল মারলে কিন্তু পুরো ইসরায়েলকে কভার করে ফেলা যায় অল্প কিছুতেই, তাই না? ছোট্ট একটা রাষ্ট্র, একেবারেই ছোট্ট একটা রাষ্ট্র। সুতরাং এই রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাচ্ছে, একের পর এক ধ্বংসযজ্ঞ হচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু আপনার মানে পশ্চিম বিশ্ব ওদেরও খুব ভালোভাবে তারা নিচ্ছে না বিষয়টা, কারণ তারা তো এই রাষ্ট্রটা ক্রিয়েট করেছে। সুতরাং এটা এই ধরনের পরিণতি কিন্তু তারা মানে ভালো লাগছে। তাই তারাও মনে করছে যে একটা পিসফুল নেগোসিয়েশনে যাওয়া উচিত। ব্রিটেন থেকেও বলা হচ্ছে, ফ্রান্স থেকে বলা হচ্ছে, রাশিয়া তো বলছেই। তো আলটিমেটলি হয়তো আরো কয়েকটা দিন হয়তো যেতে পারে, বা খুব সহজও হতে পারে, হয়তো আলটিমেটলি আবার নেগোসিয়েশন হয়ে একটা পিসফুল একটা অবস্থার দিকে যাবে বলে আপাতত মনে হচ্ছে। যদি শেষ কথা বলে কিছু নেই এখন পর্যন্ত। এমনিতে ধরেন উভয় পক্ষে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কি ধরনের হতাহত হয়েছে? যদিও আপনি বলেছেন যে ইসরায়েলের তরফ থেকে দারুণ রকমের সেন্সরশিপ রয়েছে, তারপর একটা আভাস, একটা ধারণা যদি আমাদেরকে দিতেন। ইরানের ব্যাপারটা তো মোটামুটি পরিষ্কার, তারা তো বোধহয় 224 জন বলেছে। আবার আজকের অ্যাটাকের ফলে কতজন মারা গেছে এখনো সেই আপডেটটা বোধহয় এখনো আসেনি সেটা, এবং প্রায় কত 700-800 তো লোক আহত হয়েছে। এটা তো একদম এরা এই বিষয়ে কোনো রাগঢাক নেই, এবং এটা রাগঢাক তাদের সংস্কৃতির মধ্যে নেই। কারণ ইরানের যে সংস্কৃতি সেটা মার্টারডম বা শহীদ হওয়াটা কিন্তু তাদের একটা রিলিজিয়নেরও একটা পার্ট। আপনার শিয়া যে মতবাদ সেখানে একটা গৌরবের বিষয় আর কি। আর ইসরায়েলের যে বিষয়টা, আপনি ইসরায়েলের সঙ্গে ইউক্রেনের একটা তুলনা আমি দিতে পারি আর কি। ইউক্রেনে দেখুন যে রাশিয়ার বড় বড় মিসাইল হচ্ছে, অমুক হচ্ছে, প্রত্যেকটা আক্রমণের পরে কিন্তু হচ্ছে 1 জন মারা গেছে, 2 জন মারা গেছে, বা 3 জন আহত হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখবেন যে ইউক্রেনে কিন্তু ম্যাসিভ ধ্বংসযজ্ঞ হয়ে যাচ্ছে। এবং অনেকেই বলে যে একদম কনজারভেটিভ এস্টিমেশনও ইউক্রেনে অ্যাটলিস্ট 10 লক্ষ লোক মারা গেছে, কিন্তু ইউক্রেন সেটা স্বীকার করে না। সুতরাং ইসরায়েলও যদি আপনি খেয়াল করুন, অনেকটা ইউরোপিয়ান ওই ইউক্রেনের যে মডেলটা আর কি বিশাল, বা যেমন ধরুন যে কালকে আমি সিবিএস নিউজে দেখছিলাম কানাডিয়ান, যে একটা শর্ট আমরা ভুলে গেলাম এই মুহূর্তে, সেইখানে শুধু একটি মহল্লাতেই ওয়েস্টার্ন মিডিয়ায় বলতেছে, সাংবাদিক মাটিতে ওখান থেকে আর কি 61টি মানে আপনার ভবন আপনার ধ্বংস হয়ে গেছে ওই জায়গাটাতেই বলছে আর কি। এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হচ্ছে, তার ফলে এক্স্যাক্টলি কতজন বেসামরিক লোক মারা গেছে সেটা এখনো আদৌ জানা যাবে কিনা সন্দেহ। ভবিষ্যতে ইসরায়েল নাও বলতে পারে। আর সামরিক স্থাপনা কি ক্ষতি, এইটা গত কয়েকদিনে একটি নিউজও আমরা কোথা থেকেও পাইনি। যদিও আপনার মাঝে মাঝে বলা হচ্ছে ইরান তরফ থেকে অমুক সামরিক স্থাপনা লক্ষ্য করে অ্যাটাক করেছে, এবং তাদের অ্যাটাকের মূল লক্ষ্য হচ্ছে সামরিক স্থাপনাগুলো। কিন্তু সেগুলো আদৌ ক্ষতি হয়েছে কিনা, আদৌ তারা টার্গেট করতে পেরেছে কিনা, এগুলো আসলে বলা মুশকিল আমাদের এখান থেকে আর কি। এমনিতে আমি শেষ করব, কিন্তু আরো 2-1টি প্রশ্ন রয়ে গেছে আমার। সেটি হচ্ছে, ধরেন বলা হচ্ছে যে বিশ্বের রাজনৈতিক কৌশল মানচিত্রই বদলে যাবে আগামী দিনগুলোতে। সেগুলারই মানে এতদিন প্রস্তুতি ছিল, এখন সেগুলি প্র্যাকটিক্যালি শুরু হয়ে গেছে। বিষয়টি এরকম নাকি? বিশ্বের যে আপনার যে টেরিটোরিয়াল যে মানচিত্র যেটা কথা বলছেন, এই যুদ্ধে সেটার পরিবর্তন হচ্ছে না, কিন্তু
এই যুদ্ধের ফলে যেটা আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস যেটা বলছি ব্যালেন্স অফ পাওয়ার, হ্যাঁ ব্যালেন্স অফ পাওয়ার মানে হতে হবে কিন্তু শক্তির ভারসাম্য যদিও বলা হয়, এটা মানে ব্যালেন্স অফ পাওয়ার বলতে এখানে পশ্চিমা বিশ্ব বোঝে বা তার যে তাত্ত্বিকরা বোঝে যে ইসরায়েল থাকবে এখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি উইথ আপনার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, এবং কিন্তু তারা সেটা আবার ডিক্লেয়ার করবে না। আর অন্য রাষ্ট্রগুলো পাওয়ার যতই থাক, যত উন্নয়ন করুক, সামরিক শক্তিতে ইসরায়েলকে সুপিরিয়র থাকতে হবে, এটাকে তারা বলছে ব্যালেন্স অফ পাওয়ার। কিন্তু এই যুদ্ধের ফলে ইরান যদি সাস্টেইন করে, আমি যেটা বলেছি আর কি একটু আগেই, সাস্টেইন করলে ইরানের যেটা হবে যে সে আপনার নিউক্লিয়ার আপনার যে বম বলেন বা নিউক্লিয়ার মিসাইল বলেন সেদিকে এগিয়ে যাওয়া কিন্তু তার জন্য কম্পারেটিভলি ইজিয়ার হবে। এবং সেটা যদি ইরান করে ফেলতে পারে তাহলে এই যে এটাকে একটু আগে যে এক্সিস্টিং ব্যালেন্স অফ পাওয়ার বললাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে একটা অন্য ধরনের ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হবে, ইরান একটা অত্যন্ত পাওয়ারফুল অ্যাক্টর হয়ে যাবে। এইটা হচ্ছে ইসরায়েলের সাংঘাতিক রকম ভীতির কারণ আর কি। এইটাকে ইসরায়েল নিতে পারছে না, পশ্চিমা দুনিয়াও সেটাকে নিতে পারছে না। তারা মনে করছে ইরান এখানে সামরিক শক্তি মানে নিউক্লিয়ার ক্যাপাবল হওয়ার অর্থ হলো তাদের ভাষায় ইসরায়েলের জন্য বিপজ্জনক, ইউরোপের জন্য বিপজ্জনক, এবং তাদের ভাষায় তারা মনে করে ইসরায়েল এবং ইউরোপের জন্য বিপদ মানে সারা দুনিয়ার জন্য বিপদ। আবার ভারতের একজন তাত্ত্বিক এক সুন্দর করে বলেছিলেন যে ইউরোপের বিষয়টা হচ্ছে এরকম যে ইউরোপের সমস্যা হচ্ছে সারা দুনিয়ার সমস্যা, আর সারা দুনিয়ার সমস্যা ওদের সমস্যা, আমার সমস্যা না, আপনার সমস্যা আপনারটা, কিন্তু আমার সমস্যা আপনার সমস্যা। অ্যাড্রেসটি কিন্তু এরকম। শুধু ইউরোপ মনে করে, বিশেষ করে পশ্চিম ইউরোপ মনে করে যে ইরান যদি পারমাণবিক শক্তির অধিকারী হয় ইসরায়েলের জন্য বিপজ্জনক, আবার এই মিসাইল ক্ষমতা যদি ইউরোপও যেতে পারে, হ্যাঁ সেটাও তাদের জন্য বিপজ্জনক। ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলের ইন্টারেস্ট হচ্ছে কোনো অবস্থাতেই ইসরায়েল যাতে আপনার পারমাণবিক মিসাইল বা পারমাণবিক বোমার অধিকারী না হয়। কিন্তু যদি হয়ে যায় তাহলে আপনি যে কথাটা বললেন যে এক্সিস্টিং যে ব্যালেন্স অফ পাওয়ার সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং ইসরায়েলের যে আজকে যে বিশাল সকল এত এরকম সামরিক ভূমিকা পালন করছে এগুলোর ক্ষমতা অনেকাংশে আসবে। এটাই হচ্ছে ইসরায়েলের মূল কনসার্ন এই জায়গাটা। বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, ধরেন আমরা শুনি যে বাংলাদেশে বা আমাদের ওই অঞ্চলে একটি ইসরায়েলি ইহুদি রাষ্ট্র হওয়ার কথা, ওগুলির সঙ্গে কোনো সম্পর্ক এগুলোর মধ্যে আছে কিনা, বা আন্তর্জাতিক মানচিত্রে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো সম্পর্ক? শুনতে সমস্যা হচ্ছে, আপনি আরেকবার বলবেন? আমাদের মানে আমাদের বলতে বাংলাদেশ এবং ওই অঞ্চলে একটি ইহুদি রাষ্ট্র হওয়ার কথা আমরা শুনছিলাম যে ইসরায়েল চায়, যে কারণে মোসাদ নাকি অনেক দিন ধরে কাজও করছে। এই ব্যাপারে কিছু একটা ধারণা দিতে পারেন নাকি? না, আমি ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কাজ করি না, কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে আমি সেটা জানি না। এ ধরনের কথা আমরা শুনেছি ইত্যাদি শোনা পর্যন্ত, কিন্তু এইগুলো আসলে খুব আমার কাছে এটা কোনো মানে মেক সেন্স করে না আর কি। এই ধরনের আলোচনা আসলে এটা কোনো ভিত্তি নাই। এখানে কেন একটা ইহুদি রাষ্ট্র হতে যাবে বা কি আবার এইভাবে এত সহজে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, এগুলি মূলত ষড়যন্ত্র তত্ত্ব। এবং আপনি জানেন ষড়যন্ত্র তত্ত্ব সারা পৃথিবীতেই জনপ্রিয়, গণতান্ত্রিক অগণতান্ত্রিক। আর অগণতান্ত্রিক যখন যে সমস্ত রাষ্ট্রে বেশি থাকে সেগুলো তো খুব চমৎকার উপাদেয় একটা জিনিস, অমুক হইতে যাচ্ছে তমুক হইতে যাচ্ছে, এগুলো কিন্তু মানে শুনতেও ভালো লাগে, একটা থ্রিলার মুভির একটা ফিলিংসও পাওয়া যায়। তো এগুলোকে আমার কাছে এখন পর্যন্ত ওরকম মনে হয়। কি হতে যাতে এটা এই সময় জ্যোতিষবিদ আমি না, হয়ে না তখন দেখা যাবে, তখন আপনি আমাকে প্রশ্ন করেন যে কেন হইলো, সেটার ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু কিন্তু হইতে পারে কি সেটা আমি জানি না। কিন্তু তারপরে তো কিছু 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 প্রজেকশন তো থাকে, তাই না? এখন আপনি আমাকে আরেকটা জিনিস বলেন যে আপনি বলছিলেন না যে পৃথিবীর মানে ব্যালেন্স অফ পাওয়ার, আমরা আমরা এখন ধরেন আমেরিকা সুপার পাওয়ার আছে, আমেরিকা সুপার পাওয়ার থাকবে না, চায়না সেই জায়গা নিয়ে যাবে, এরকম অনেক রকম কথাবার্তা কিন্তু আছে। তো এই এখন যেই যুদ্ধ পৃথিবীতে নানা রকম যেই ইকুয়েশন গুলি হচ্ছে, সেইগুলোর মধ্য থেকে কি মানে মানে যে মনোপলি যেই ক্ষমতা সেটি কি চায়নার দিকে অগ্রসর হচ্ছে কিনা, বা কত দূরে চায়নার থেকে? ক্ষমতার যে আপনার যেটা ছিল যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে বিশ্বটা এমার্জ করেছিল, এটাকে তার বলা হতো ইউনিপোলার ওয়ার্ল্ড, এক কেন্দ্রিক বিশ্ব, মূলত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রিক। এবং তাদের ভাষা যাবে একটু টার্ম ইউজ করি, তারা তখন বলতে এটাকে তারা বলতে ব্যালেন্স অফ পাওয়ার, মানে আমেরিকার দুনিয়া একমাত্র পাওয়ারফুল কান্ট্রি, এটাকে তাদের ভাষায় বলছে স্ট্যাটাস কো বলে, এই স্ট্যাটাস কোটা মেনটেন করতে হবে। এবং তার একটা পলিসি নিয়েছে যে সোভিয়েত ইউনিয়ন যেরকম শক্তি ছিল এইরকম শক্তিধর কোনো রাষ্ট্রকে দাঁড়াতে দেওয়া হবে না। এটা ছিল তখনকার একটা, কিন্তু একটা ডক্ট্রিনটা ছিল এইরকম। কিন্তু গ্র্যাজুয়ালি আপনার দেখুন চায়নাতে আমি আসছি যে সোভিয়েত ইউনিয়ন পড়ে যাওয়ার পর রাশিয়া কিন্তু ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে দিয়ে রাশিয়া গেল, এবং রাশিয়া কিন্তু সেই জায়গা থেকে মানে কাটিয়ে এসে আজকে মোটামুটি কিন্তু একটা শক্তিধর রাষ্ট্র হিসেবে রাশিয়া উঠে এসেছে সামরিক দিক থেকে। মানে সামরিক যদি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলে আমেরিকা রাশিয়া সামরিক শক্তি অলমোস্ট সেম, 0.1 আর 2 দিয়ে রাশিয়াকে 2 নম্বরে রাখা হয়। আর সামরিক শক্তির দিক থেকে তো চায়না 3 নম্বর। কিন্তু
এবং অর্থনৈতিক শক্তি দিক দিয়ে চায়না অসম্ভব অগ্রসর, কিন্তু আপনি যদি আপনার পারমাণবিক ক্ষমতার যদি চিন্তা করেন যে রাশিয়া এবং আমেরিকার থেকে চায়নার পারমাণবিক ক্ষমতা অনেক পিছনে, যেখানে রাশিয়া রাফলি 5,000-এর উপরে আপনার নিউক্লিয়ার মিসাইল আসছে বা এক্সেট্রা, এই সমস্ত আমেরিকারও 5,000 একটু কম, সেকেন্ড পজিশনে, চায়নার এখানে 300 থেকে 400, মানে পার্থক্য আপনি বুঝতে পারেন যে কোন জায়গায় আছে। তো সেই জায়গাতে রিচ করা একটা ব্যাপার রয়েছে। আর দ্বিতীয় কতগুলি বিষয় রয়েছে সামরিক ক্ষেত্রে, রাশিয়া এবং আমেরিকা দীর্ঘ মানে 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 সেঞ্চুরি বিষয় রয়েছে, তাকে যুদ্ধের মধ্যেই আছে। আপনি যদি খেয়াল করেন, আমি সেই ইতিহাসটা বর্ণনা করছি না, 100, 150, 200, মানে বাবা যুদ্ধ করছে, দাদা যুদ্ধ করে, এভাবে কিন্তু চলছে। আমেরিকা তো তাই, রাশিয়া তো আরো বেশি, আপনার সেই জারের আমল থেকে কন্টিনিউয়াস আপনার তার লড়াইয়ের মধ্যে আছে। তো এই সমস্ত বিষয়েও কিন্তু একটা ব্যাপার থাকে আর কি। চায়নার কিন্তু এই সমস্ত অভিজ্ঞতাগুলো নাই। সুতরাং চায়না, হ্যাঁ, ইকোনমিক্যালি চায়না খুব দ্রুত আপনার 1 নম্বর পাওয়ার হয়ে যাবে বিশ্বে, আর সামরিক ভাবে সেটা হতে চায়নার আরো বেশ সময় লাগবে। আপনি যদি ইকোনমিক দিকে চিন্তা করেন, আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই, আপনার জিডিপি ব্যাপার দুটো আছে, আপনি খেয়াল করে দেখুন যে যেই মুহূর্তে ওনারা ক্ষমতা আসলেন, আহমেদ আল সালাহ জার্মান ফরেন মিনিস্টার কিন্তু ওনার সাথে দেখা করলেন, ডোনাল্ড ট্রাম্প দেখা করলেন, হ্যাঁ, এবং এই রিসেন্টলি ওনারা কিন্তু ইসরায়েলের সাথেও কিন্তু বৈঠক করেছেন বিভিন্ন মাধ্যমে। তার কাছে একটা শান্তিপূর্ণ অবস্থা, হ্যাঁ, মানে অলিখিতভাবে সিরিয়াতে, যদিও সেটাকে বলছে খুব ইসলামিক ফোর্স, ইসলামের নাম দিয়ে ক্ষমতা এসছে, বা আল কায়দা ইত্যাদি ইত্যাদি অমুক তমুক, হ্যাঁ, কিন্তু সিরিয়ার দেখুন যে সিরিয়ার বাশার আল আসাদ, সে একজন ডিক্টেটর, ভয়াবহ ডিক্টেটর, উনি ছিলেন সেকুলার, আর ইনারা হচ্ছেন ইসলামিস্ট একটা ফোর্স। কিন্তু ইনারা কিন্তু কি করলেন, ওয়েস্টের সঙ্গে একটা কপারেশন অন্তত এখন মনে হচ্ছে। সিরিয়া ছিল এন্টি ইসরায়েলি একটা রাষ্ট্র, এটাকে করলেন, এখন এটাকে সে করে আপনার ইরানকে এখন অ্যাটাক করা হয়েছে। এখন ইরানকে অ্যাটাক করে যে সিরিয়াতে তারা যে সাকসেসটা পেয়েছে, লেবাননে যেটা পেয়েছে, যদি আমরা ধরে নেই যে ইরানও তারা সেটা পেতে যাচ্ছে, অর্থাৎ রেজিমের পরিবর্তন ঘটেছে। রেজিম পরিবর্তন করা মানে কি, যে সরকারটি ক্ষমতায় আসবে সেখানে, এবং যারা আজকে ইসরায়েলের সঙ্গে নানানভাবে যুক্ত, নানাভাবে কাজ করছে, তার মানে একটা পাপেট সরকার ক্ষমতায় আসবে। হতে পারে সে সেকুলার, হতে পারে সে ডেমোক্রেটিক বাইরেতে, বা নাও হতে পারে আবার রেজা শাহ পাহলভীর পুত্র এসে রাজতন্ত্র চালু করতে পারেন, কিন্তু সেটি হবে একটি প্রো ইসরায়েলি সরকার। তার মানে হচ্ছে কি, মধ্যপ্রাচ্যের উপর ইসরায়েল একটা বিশাল প্রভাবশালী রাষ্ট্র হয়ে যাবে। হ্যাঁ, কারণ সিরিয়া বলুন, ওদিক থেকে কি বলে আপনার ইরান বলুন, এবং এছাড়া আপনি জানেন যে গালফ স্টেট গুলো কিন্তু অনেকগুলি কিন্তু ইসরায়েলের সাথে অলরেডি ডিপ্লোম্যাটিক রিলেশন করেছে। সৌদি আরবও কিন্তু চাচ্ছে যে আপনার ইসরায়েলের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে আর কি। সবকিছুর ফলে ইসরায়েল কেন্দ্রিক একটা পাওয়ারফুল রাষ্ট্র হবে, যেখানে মধ্যপ্রাচ্যে আপনার ইসরায়েল অত্যন্ত শক্তিশালী, এবং অনেকগুলি রাষ্ট্রের সঙ্গে, তখন ইরানের সঙ্গে ইসরায়েল একটা মানে কূটনৈতিক সম্পর্ক হয়ে যাবে, এবং ট্রাম্প সেটা চাচ্ছে, হ্যাঁ, যে মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক করুক, এবং আমেরিকার সাথে তখন ইসরায়েল কেন্দ্রিক একটা রাষ্ট্র হবে, যেগুলো অনেকের সাথে তখন আপনার ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক থাকবে, এবং সেই রাষ্ট্রগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কূটনৈতিক সম্পর্ক থাকবে, এবং রাশিয়া এখান থেকে একেবারে আউট হয়ে যাবে। এইরকম একটা বিশ্ব তারা মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে তারা চিন্তা করছে। এই চিন্তার ফসলই হচ্ছে কিন্তু ইরান আক্রমণ। শুধুমাত্র যে পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখা, সেটি একটি 1 নম্বর লক্ষ্য, কিন্তু সেটি কিন্তু একমাত্র লক্ষ্য নয়। তারা মনে করছে হিজবুল্লাহ মডেল, সিরিয়া মডেল ইরানও তারা অ্যাপ্লাই করতে পারবে। আর দ্বিতীয় একটি প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ওই ব্যাপারটা, হ্যাঁ, এখন দুটো জিনিস, গাজা আর তেহরান কিন্তু এক না। আমি একটু আগে বলেছি, গাজা ছিল ছোট্ট একটা শহর, ঢাকা শহরের যতটুকু বড়, ধরে নেন ওইরকম একটা জায়গা আর কি, হ্যাঁ, এবং সেখানে আপনার একটা মিলিশিয়া গোষ্ঠী হামাস বিরুদ্ধে একটা রাষ্ট্র, ইসরায়েলের মতো একটা প্রবল প্রতাপশালী রাষ্ট্র একটা মিলিশিয়া গোষ্ঠীর সাথে আপনার লড়াই করছে আর কি। সেটা তো কোনো লড়াই না আসলে। এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে 1973-এর পর থেকে ইসরায়েল কিন্তু সবসময় মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে লড়াই করে অভ্যস্ত, রাষ্ট্রের সাথে কিন্তু লড়াই করা নাই। এই প্রথম তার কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে লড়াই করতে হচ্ছে আর কি। সুতরাং গাজাতে যেটা হয়েছে সেটা তেহরানে করা চাইলেই সেটা সম্ভব না কোনোভাবেই। তার জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি থেকে শুরু করে নানাবিধ বিষয় সেখানে রয়েছে, রাশিয়ার ইনভলভমেন্ট, চায়না, ওয়ার্ল্ড, অনেকগুলি ইকুয়েশন রয়েছে। আপাত দৃষ্টিতে এইটা আসলে তেহরানের পক্ষে সম্ভব না, যদি না সেখানে খুব বড় নিউক্লিয়ার বম টম মারা হবে, এই ধরনের কোনো প্ল্যান থাকে, সেটা ভিন্ন হিসাব। জি, আরেকজন একটি প্রশ্ন করেছেন যে আজকে ইরান কোনো মিসাইল অ্যাটাক করতে পারলো না, তাহলে কি ইরানের মিসাইল ফ্যাক্টরি ধ্বংস করে দেওয়া হয়েছে? না, এই যে ইরান আজকে 2বার তো হয়েছে, একটু আগে আপনার সাইরেন বেজেছে, বিশাল মানে ব্যারাজ অফ মিসাইল আপনার ইয়েতে পড়েছে আর কি, ইসরায়েলে পড়েছে। আপনি নিউজ চেক করতে পারেন, একটু আগে আপনার সাথে কথা বলার আগে 12 মিনিট আগে আপনার বিশাল আক্রমণ হয়েছে। তবে হ্যাঁ, এই কোশ্চেনগুলো, দুটো কোশ্চেন আছে, দুটো জিনিস। আমরা যে সংবাদগুলি পাচ্ছি, মনে রাখতে হবে সংবাদের সোর্সগুলো কিন্তু পশ্চিমা মাধ্যম।
পশ্চিমা মাধ্যমে যে সংবাদ সোর্স তার একটা কিন্তু আপনি যদি ইয়ে করেন যে মানে ট্রেন্ডটা কিভাবে তার সংবাদ ইয়ে করে, আপনি দেখবেন যে হিস্টোরিক্যালি আসুন সবসময় যখন সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, ও তার এটা নাই সেটা নাই, সে পারবে না, সে সবসময় দুর্বল। এই একটা কিন্তু প্রজেকশন খুব তাত্ত্বিক আলোচনার মধ্যে দিয়ে কিন্তু দেখানো হয়, আপনি কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবেন। সুতরাং এই যে আলোচনাটা, দুটো আলোচনা আছে। একটা আলোচনা হচ্ছে যে ইরানের ওই সমস্ত আর্মস অ্যামুনিশন খুব দ্রুত শেষ হয়ে যাবে, খুব বড় জোর 1 সপ্তাহ তারা টিকবে, এগুলো সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে বলা হতো, এই 1 সপ্তাহ বেশি যুদ্ধ করতে পারবে না, এরা পারবে না। তো এই ধরনের প্রচারণাটা ওই ট্রেন্ডটা এখানে আছে। সুতরাং এটা একটা হতেও পারে, আমরা তো জানি না, আমাদের পক্ষে তো বোঝা সম্ভব না, সেটা হতে পারে। আর দ্বিতীয়ত, ইরান যে কনফিডেন্টলি কথাগুলো বলছে, এটা কি সত্যি কনফিডেন্টলি বলছে নাকি জাস্ট মনে করেন যে সাদ্দাম হোসেনরা যেভাবে বলতো ওভাবে বলছে, এটা বুঝতে আমাদের 2-3 দিন গেলেই বোঝা যাবে আর কি অ্যাকচুয়াল অবস্থাটা কি। সুতরাং এখনই একটা কনক্লুসিভ ডিসিশন আসা খুব টাফ, ইরানের আসলে অস্ত্র ভান্ডার শেষ আর পারবে না, এই ধরনের কনক্লুশন করা খুব হচ্ছে একটা মানে এটা খুব একটা ম্যাচিউরড কনক্লুশন না আমি মনে করি। আমি শেষ করব, অনেক ধন্যবাদ। আপনি ওই রেজিম চেঞ্জের কথা বলছিলেন, সে কারণে বাংলাদেশের রেজিম চেঞ্জের কথা আমার মনে পড়লো। যেরকম পরিস্থিতি এখানে হয়েছে, বলা হচ্ছে বাংলাদেশে এরকম একটা প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে। না, বাংলাদেশ কোনো ইন্টারন্যাশনাল প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে না, এই ধরনের কোনো কিছুই না। এগুলো হচ্ছে ওই যে বললাম যে থ্রিলার ফিল করতে হয় না মাঝে মাঝে আমাদের, এর বাইরে কিছু না। বা ওগুলো কিছু, বাংলাদেশ হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের রাষ্ট্রটা, বাংলাদেশটা হচ্ছে এরকম যে বাংলাদেশ কখনোই, বাংলাদেশ সেই জায়গাটাতেই নাই যে ইন্টারন্যাশনাল কোনো বিষয় মানে ন্যূনতম কোনো ভূমিকা তো দূরের কথা, একটা বিবৃতি দিতে পারে। আমি কোনো সেটা প্রফেসর ইউনূস সরকারের গভর্নমেন্ট হোক, শেখ হাসিনা বা খালেদা জিয়ার গভর্নমেন্ট হোক, সবসময় জাস্ট